আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি MBBS দ্বিতীয় বর্ষে, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালীতে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা SSC 25 ব্যাচ, তাদের হয়তো পরীক্ষার আর বেশি দিন নাই, তো তারা এই সময়তে কিভাবে কাজে লাগালে সর্বোচ্চ একটা আউটপুট আনতে পারবে, এবং বিশেষ করে যাদের প্রিপারেশন অবস্থা খুবই বাজে বা মোটামুটি, তাদের জন্য এখন কি স্টেপ নিলে SSC পরীক্ষাও খুব ভালোভাবে ওভারকাম করা যাবে এবং পরবর্তী অ্যাডমিশনটাও খুব ইজিলি কভার করা যাবে। হয়তোবা খুব ইজিলি হবে না, একটু তো কষ্ট হবে যাদের প্রিপারেশন খারাপ, বাট কী স্ট্র্যাটেজি ফলো করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো, সেসব স্ট্র্যাটেজি, পরিশ্রমের জায়গা এবং পরিশ্রম কিভাবে করতে হবে এবং কিভাবে করলে বেশি পরিশ্রম করা যায় এবং আউটপুটও বেশি আনা যায়, সেই বিষয় নিয়ে ওভারঅল কিছু কথা বলার এবং কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কাছে আমরা এখন ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে, ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা ভিডিওটি করতেছি, আর SSC পরীক্ষা হয়তো জুনের লাস্টের দিকে হবে, লাস্ট উইকে মোস্ট প্রবলি। তো এইখানে বেসিক্যালি আমরা ধরতে পারি যে মোটামুটি বলা যায় 3 মাস 20 দিনের মতো সময় আছে, অ্যাভারেজ যদি আমরা ধরি। জুনটা বাদে আর কি, জুনটা বাদে আমরা যদি ধরি তাহলে হয়তো 3 মাস 20 দিনের মতো সময় আছে। মানে হচ্ছে আমাদের আজকে তো ফেব্রুয়ারির, আমি এখন ভিডিওটা শ্যুট করতেছি হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখে, হ্যাঁ। আর তোমার হচ্ছে ধরো 8 তারিখ থেকে, ফেব্রুয়ারির 8 তারিখ থেকে তোমাদের জুনে না, তো জুন পর্যন্ত সময় আছে কতক্ষণ, কত সময় আছে ধরো জুন পর্যন্ত আছে মার্চ এপ্রিল মে জুন। তো জুনটা আমরা ধরলাম জুনের আগ পর্যন্ত আর কি, তাহলে অ্যাভারেজ 3 মাস 20 দিন ধরলাম আর কি, হ্যাঁ, অ্যাভারেজ এরকম সময়, এরকমই তো। তো এই অ্যাভারেজ ধরলাম আর কি এরকম সময়। ধরো এটাকে আমরা একটু থিওরিটিক্যাল, মানে থিওরিটিক্যালি দেখি যে আসলে অ্যাকচুয়ালি ধরো কি করা যেতে পারে। আমার কাছে তো 120 দিন আছে, তোমার কাছে হয়তো 120 দিন আছে পড়ার জন্য। বাকি যে সময়টা জুন মাস লাস্টের দিকে পরীক্ষা, জুন মাস আমাদের একটা রিভিশন চলবে আর কি। তো আমাদের এই সময়টা আমাদের কাজটা কি করতে হবে, এখন কয়েকটা স্ট্র্যাটেজি আছে, বা হচ্ছে কয়েকটা স্ট্র্যাটেজি জানার আগে কয়েকটা ধাপের মানুষজন আছে। যেমন অনেকের একটা ধাপ আছে যে অনেকের প্রিপারেশন অবস্থা, একটা ধাপ হচ্ছে অনেকের প্রিপারেশন অবস্থা খুবই ভালো, তারা একরকম। আরেকজন আছে মোটামুটি, যে আপ ডাউন, হ্যাঁ, ভালো আবার খারাপ, এরকম একটা ক্যাটাগরি আছে। আরেকটা ক্যাটাগরি আছে খুবই খারাপ, একেবারে খুবই খারাপ। 3টা ক্যাটাগরি আছে। তো 3টা ক্যাটাগরির স্ট্র্যাটেজি কিন্তু 3 রকম, হ্যাঁ। যে ধরো খুব ভালো জায়গায় আছে, সে হয়তো আরও ভালো জায়গায় যাওয়ার জন্য বা আরও ভালো কিছু করার জন্য সে হয়তো এখন অ্যাডমিশনের কিছু প্রশ্ন সলভ করবে, সে হয়তো আরও বারবার রিভাইজ দিবে, হ্যাঁ। কিন্তু তার স্ট্র্যাটেজি আর তার স্ট্র্যাটেজি কিন্তু এক হবে না, হ্যাঁ। এই জন্য আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমরা কিভাবে আগালে খুব ভালো একটা আউটপুট পাবো। বিশেষ করে আজকে আমরা বেসিক কথা বলবো এই শাড়ির মানুষদেরকে নিয়ে। এই শাড়ি আর এই শাড়ির জন্য একটু কম কথা হবে আর কি। আপাতত আমরা এই 2 শাড়ির জন্য কথা বলবো আর কি আজকে। তো আসলে আমরা জাস্ট একটা থিওরিটিক্যালি দেখলাম আর কি কতদিন সময় আছে। তো এই সময়ের ভিতরে আমি জাস্ট একটা বায়োলজির এক্সাম্পল দিই। ধরো আমাদের কাছে এতদিন আছে সময়, আমরা কিন্তু এর ভিতরে একটা রিভিশন দিতে হবে, হ্যাঁ। মিনিমাম একটা রিভিশন তো লাগবেই, মাস্ট, হ্যাঁ। আরও বেশি হলে ভালো। তো অ্যাভারেজ আমরা ধরলাম 80 দিন, আমরা ধরলাম যে 80 দিনের আমার প্রিপারেশন অবস্থা ধরো খারাপ। আমরা এটা কাদের জন্য বলতেছি, ধরো প্রিপারেশন খুব বাজে। অনেকে বলে না, আমি দেখছি ভিডিওর কমেন্টে সবাই বলে ভাইয়া প্রিপারেশন অবস্থা খুবই বাজে, কি করব। তো তাদের জন্য আর কি, তো তোমরা দেখতে পারো। তো প্রিপারেশন অবস্থা ধরো খুব বাজে, বাজে মানে কি হবে এমনি কি না। আচ্ছা যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো যাদের প্রিপারেশন অবস্থা খুব খারাপ, বাজে না দিই, খারাপ দেখি, এটা মনে বানানটা হয়েছে কি না আল্লাহ জানে, হ্যাঁ, খারাপ। আচ্ছা, তো আমাদের এখন ধরো থিওরিটিক্যালি হচ্ছে আমাদের 80 দিন আছে, আমরা 80 দিন কাজ করতে পারবো, বা 80 দিন আমার পড়াশোনার জন্য যা সময় আছে। 80 দিনের ভিতরে আমরা যদি থিওরিটিক্যালি ভাবি যে বায়োলজি চ্যাপ্টার আছে কয়টা,
14টা না, 7 দুগুণে 14টা, 14টা একেবারে ঐকিক নিয়মে, হ্যাঁ একেবারে ক্যালকুলেশন করে ভাগ দিলে 80 দিনের ভিতরে তোমার পড়ে যায় হচ্ছে তোমার 5 থেকে 6 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। মানে এটা হচ্ছে যদি 80 দিনে শেষ করতে হয় 5 থেকে 6 চ্যাপ্টার, এটা আচ্ছা সরি 5 থেকে 6 দিন, উল্টা লিখে বলছে 5 থেকে 6 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, একটা চ্যাপ্টার শেষ করতে হবে। এবং এই চ্যাপ্টার শেষ করতে পারলে দেন হচ্ছে তুমি 80 দিনের ভিতরে তোমার সিলেবাসটা শেষ হবে। জাস্ট এটা হচ্ছে বায়োলজির এক্সাম্পল দিচ্ছি আর কি। হ্যাঁ এটা বায়োলজির, এটা বায়োলজির। আচ্ছা এখন বিষয় হচ্ছে 5 থেকে 6 দিন আচ্ছা, এটা তো থিওরিটিক্যালি ঐকিক নিয়ম হিসাব করছে, কিন্তু ঐকিক নিয়মে কি আসলে রিয়েলিটি কি ঐকিক নিয়মে এভাবে চলবে না, তো হবে না, জীবনে পসিবল না। এখন তুমি কীভাবে আগাবা, এটা জাস্ট একটা আমি দেখাইছি আর কি, এরকম হইতে পারে। এরপর ফিজিক্স করলে এরকম আসবে, কেমিস্ট্রি করলে হয়তো এরকম একটা দিন আসবে। বাট তোমার কাজটা কী হবে, তোমার হয়তো প্রিপারেশন খুব ভালো না বা মানে খুব খারাপ। এখন তোমার কি কাজটা হবে, তোমার মেইন কাজটা হবে এই যে 14টা চ্যাপ্টার আছে সব তো আর একেবারে তো কিছু অন্তত পড়ছো নাকি, এর ভিতরে তোমার কাজ হবে যেগুলো একটু সোজা চ্যাপ্টার আছে, সোজা এবং ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট পেপারের টিস্যু, এটা খুবই সোজা একটা চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ 7টা অধ্যায় আছে, এখান থেকে প্রশ্ন আসবেই, মোট 8টা সৃজনশীল আসে। তো এইরকমভাবে তোমার যেসব অধ্যায় কিছু 2-1টা অধ্যায় স্কিপ করা লাগলে, আবার বলছি এটা তুমি যারা অবস্থা খুবই বাজে, এটা সবার জন্য না, তো 2-1টা অধ্যায় স্কিপ করতে পারো, আগে সহজ চ্যাপ্টারগুলো ভালোভাবে শেষ করে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাবা, গিয়ে হচ্ছে শেষ করবা। তো শেষ করার ক্ষেত্রে তুমি কি এইভাবে আগাবা না, এভাবে আগালে জীবনও পসিবল না। তুমি আগাবা টার্গেট ওয়াইজ, যে তুমি একটা টার্গেট নিছো, যে ধরো তোমার টার্গেট হতে পারে এটা এবারে 5 থেকে 6 দিন লাগছে না, এবার চ্যাপ্টারও ভ্যারি করে। যেমন কোষ বিভাজন এত সময় লাগে না, কোষ বিভাজন 2 দিন পড়তে পারলে এনাফ। হ্যাঁ 2 দিন, খুব বেশি পরিমাণ না পারলেও 2 দিন পড়লেও হয়ে যায়। আবার হচ্ছে যেমন শারীরতত্ত্ব একটু বেশি সময় লাগবে, আর যদি তুমি নতুন হতো তো আরও বেশি সময় লাগবে। তো এটা তোমার অনুযায়ী আর কি দিবা, অধ্যায়ের অনুসারে। বা তুমি ধরো যে অধ্যায় তুমি কখনো পড়ো নাই, তখন বিষয়টা একটু তুমি এখান থেকে বাড়াই দিবে এই টাইমটা, আর যদি তুমি পড়ো তাহলে হচ্ছে টাইমটা কমাই দিবে। তো টার্গেট নিলা 1 উইকে, ধরো এই উইকে তুমি এই চ্যাপ্টার শেষ করবা। ধরো এই উইকে তুমি টার্গেট নিয়েছো যে ধরো অণুজীব শেষ করবো, এক্সাম্পল অণুজীব শেষ করবা। এই টার্গেটটা তোমাকে, এই টার্গেট অনুসারে তোমাকে টার্গেটটা ফিল আপ করতে হবে। মানে জাস্ট টার্গেট নিছো এই উইকে যেভাবেই হোক, মানে জাস্ট যদি তুমি মরেও যাও তাহলে হচ্ছে তোমাকে এই উইকে অণুজীব শেষ করবাই, এরকম একটা টার্গেট নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর অণুজীব যখন শেষ করবা খুব ভালোভাবে শেষ করবা, এবং শেষ করার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে। যেমন হচ্ছে টেস্ট পেপারগুলো দেখবা, টেস্ট পেপার থেকে সলভ করবে। কারণ সৃজনশীল প্রশ্ন কিন্তু লিমিটেড জায়গাগুলো থেকে আসে, সব জায়গা থেকে আসে না। তুমি কয়েকটা বোর্ড, মানে কয়েকটা ইয়ার, প্রত্যেকটা বোর্ডের কয়েকটা ইয়ার তুমি একটু করলে, সলভ করলে দেখবা যে আলটিমেটলি সেম জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন ধরো বায়োলজি ফার্স্ট পেপারের যদি আমি বলি সৃজনশীল কী আসে, একেবারে প্রথম প্রশ্ন আসবে কি ফ্লুইড মোজাইক মডেল। এটা যে কতবার আসছে, হ্যাঁ ডিরেক্টলি এখান থেকে আসে, এটা কতবার আসছে এটা আল্লাহ জানে। হ্যাঁ, এরপরে ধরো কোষ ঝিল্লি কোষ প্রাচীরের এগুলা বারবার আসে। হ্যাঁ, কোষ প্রাচীর এগুলা বারবার আসে। দেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে। হ্যাঁ, আচ্ছা লিখলাম না। হ্যাঁ, এই যে বিষয়গুলা তুমি দেখবা যে স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে সৃজনশীল আসে। তোমার কাজ হবে ওই যেসব জায়গাগুলো থেকে সৃজনশীল আসে, যেমন ফ্লুইড মোজাইক মডেল আসে, এর একেবারে কীভাবে লিখবা সেটা নিয়ে সলভ করে ফেলো। আমি দেখাবো যে কীভাবে লেখা যায়, আমি আরেকটু পরে বলতেছি। তো এই বিষয়গুলো এভাবে হচ্ছে তোমরা এই যেসব জায়গাগুলো সৃজনশীল আসে, কোশ্চেন অ্যানালাইসিস করে আগে ওইসব জায়গাগুলো
মানে একেবারে মুখস্থ ডিরেক্ট, মানে মুখস্থ বুঝতে হবে একেবারে ডিরেক্ট মুখস্থগুলো আসলে বেশি দিন থাকে না। এটার জন্য বেসিক কিছু জিনিস বুঝতে হবে, যেমন হচ্ছে অণুজীবের, ধরো তোমার ভাইরাস কী জিনিস, এখন তোমার ভাইরাসের বেসিক তো না জানলে তুমি ভাইরাসের কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবে না, তুমি সৃজনশীলে বুঝবে না। সৃজনশীলে তো একটা হিন্টস দিবে, সেখান থেকে তোমার বুঝতে পারছি এটা ভাইরাস বা এটা ব্যাকটেরিয়া, তুমি হিন্টসে বুঝবে না। এটার জন্য অবশ্যই কিছু বেসিক জিনিস লাগবে। যেমন ধরো তোমার কাছে আমি যদি তোমাকে বলি যে ভাইরাস কী জিনিস, তো তোমার মাথায় এটা আসতে হবে যে ভাইরাস একটা অকোষীয় জিনিস, এবং এটি হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এটির হচ্ছে দেখা যায় কি থাকে, আরএনএ, শুধু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। এবং এই যে বেসিক কিছু জিনিস যেগুলা ভাইরাসের, মানে তুমি যে আইডেন্টিফাই করবা একটা জিনিস বা সেটা যাতে সেই বেসিকটাতে থাকতে হবে, সেই বেসিকটা তো লাগবে। এবং বেসিকের যে জায়গাগুলো, বায়োলজির বেসিকের মেইন জায়গাগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তোমার এই বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, তখন তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবে আর কি। তো এই জায়গাটা তোমরা আগে সলভ করে ফেলবা। ডিরেক্ট মুখস্থ কিছু জিনিস ডিরেক্ট মুখস্থ করবা, আবার কিছু জিনিস বুঝে মুখস্থ করে ফেলবা আর কি। তা আমি বলবো যে একেবারে যদি সামার মানে সবার ইয়াতে বলি আর কি, ধরো সর্বসাধারণে বলি, সেটা হচ্ছে বুঝে মুখস্থ, বুঝে মুখস্থ। এবং সেটা কিভাবে অ্যান্সার করবা সেটা আমি বলতেছি, হ্যাঁ। আচ্ছা, তো তোমার কাজ হবে তুমি টার্গেট বেসড। এখন দেখা যাবে কি হবে জানো, এখানে তুমি এট এ টাইম ফিজিক্স পড়তেছো, এই উইকে তোমার ফিজিক্সও আছে, ফিজিক্স একটা টার্গেট নিবা, কেমিস্ট্রি একটা টার্গেট নিবা। আবার এই যে টার্গেট নিছো, এই যে এটা দেখছো না, এরকম না যে শুধু তুমি বায়োলজি পড়বা, এরকম করবা না। একদিনে আরেকটা জিনিস মনে রাখবে, আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস প্লিজ মাথায় রাখবা, একদিনে ম্যাক্সিমাম সাবজেক্ট পড়ার চেষ্টা করবা। এটা একটা তুমি দেখবা যে যখন তুমি একদিনে একটা সাবজেক্ট পড়তেছো, একটা সাবজেক্টে পড়তেছো, তখন তোমার পড়া কম হবে, কম্পারেটিভলি কম হবে, রেদার দেন তুমি যদি মাল্টিপল সাবজেক্ট পড়ো। ধরো একদিন তুমি তিন থেকে চারটা সাবজেক্ট পড়লা, তখন তোমার এফিসিয়েন্সি বেশি হবে। এটা তুমি দেখো এটা রিয়েলিটিতে দেখো এটাই হয়, হ্যাঁ। তো এটার জন্য তুমি যখন এই উইকে যখন প্রিপারেশন যখন নিতেছো, তখন কিন্তু তোমার কাছে কেমিস্ট্রিও আছে, তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথে টার্গেট আছে। তো কী হবে, তোমার ধরো শনিবারে কী করছো, তুমি হয়তো ম্যাথ বেশি করে ফেলছো, বায়োলজি একটু কম করার সময় পেয়েছো। আবার হচ্ছে ধরো যে সোমবারে তুমি করতে গেছো ধরো কেমিস্ট্রি, তোমার হয়তো ওই দিন কেমিস্ট্রি আর ফিজিক্স বেশি ভালোভাবে করছো, ম্যাথ খুব বেশি করা হয়নি বা বায়োলজি বেশি পড়া হয় নাই। তো এই যে ব্যালেন্স হয়ে যাবে, যখন একটা উইকের টার্গেট হবে এই উইকে এতটুকু শেষ করতে হবে, এটা একটা ব্যালেন্স। তো এট এ টাইম তোমার ফিজিক্সের একটা টার্গেট থাকবে, এট টাইম তোমার কেমিস্ট্রি একটা টার্গেট, এট টাইম তোমার ম্যাথের একটা টার্গেট থাকবে। এই যে বুঝছো, তখন তুমি একটা উইকে টার্গেটগুলো ফিল আপ করবা, তোমার কাজ হচ্ছে টার্গেটগুলো ফিল আপ করা, বুঝছো। এবার টার্গেটগুলো যদি ফিল আপ করা যায় তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এখানে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আরেকটা জিনিস বলে কীভাবে তোমরা সৃজনশীল লিখবা, সৃজনশীল লেখার কিন্তু স্ট্র্যাটেজি আছে কিছু, হ্যাঁ। একটা স্ট্র্যাটেজি বলে দিই, এখানে ডিটেলসে বললাম না, পরে কোনো একটা ভিডিওতে বলবো, সমস্যা নেই। তো ইয়ার ক্ষেত্রে বায়োলজি সৃজনশীলে তোমার অবশ্যই হচ্ছে কীভাবে লিখবে, পয়েন্ট আকারে লিখবা, পয়েন্ট আকারে, আর হচ্ছে কিছু চিত্র দেওয়ার চেষ্টা করবা, চিত্র থাকলে চিত্র মাস্ট, পয়েন্ট আকারে লিখবা। এই দুইটা জিনিস আপাতত বললাম, এগুলো হচ্ছে কোর জিনিস সৃজনশীল লেখার ক্ষেত্রে। তো ধরো তোমার কাছে আসছে ফ্লুইড মোজাইক মডেল আসছে, এই প্রশ্নে চলে আসলো, তুমি কিভাবে লিখবা। এখানে প্রথমে একটা চিত্র আছে, এই চিত্রটা দিবা, চিত্র দেওয়ার পরে তুমি জাস্ট পয়েন্ট আকারে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো ফসফোলিপিড, হ্যাঁ। এরপরে এর ভিতরে কী থাকে, মুলমিক অ্যাসিড, টিকুইক অ্যাসিড, এগুলো দিয়ে প্রস্তুতি, হ্যাঁ। এরপরে ধরো আছে এখানে কি আছে, গ্লাইকোক্যালিক্স আছে, হুম, এটা একটা পয়েন্ট। এরপরে এখানে ধরো হচ্ছে কি, এখানে একটা জিনিস লিখে দিয়ে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়, ওই যে এটা বলে দিবে লিপিডের যে চলনগুলো আবিজাবি যেগুলো আছে, যেমন এরপর হচ্ছে কোলেস্ট্রল আছে, হ্যাঁ। এই একটা লাইন, এরপর একটা লাইন, এই যে পয়েন্ট আকারে লিখবো, তখন স্যারদের দেখতে খুব সুবিধা হয়, যে তাহলে স্যারের প্রত্যেকটা পয়েন্ট স্যারের কাছে যায়। আর যদি তুমি প্যারাগ্রাফ আকারে লেখো তাহলে প্রত্যেক পয়েন্ট স্যারের মাথায় আসে না, এবং স্যারের এই জন্য স্যারের নাম্বার কমায় যায়। এই জাস্ট এইভাবে লিখবা, তাহলে হচ্ছে নাম্বার অনেক বেশি পাবা। তুমি যদি এইভাবে লিখতে পারো, ধরো এইটা আসছে, ধরো 3-এর জন্য আসুক আর 4-এর জন্য আসুক, তুমি এভাবে লিখলে তোমাকে সাইডে 3-এ 3 দিবেই, এবং সাইড দেওয়া উচিত। হয়তো বা স্যার ব্যারি করে, হয়তো একেবারে কমাইলে 3 দিবে, আর 4 দেওয়া উচিত। এভাবে যদি তুমি ঠিকঠাক মতো লেখো, 4 দেওয়া উচিত। আচ্ছা, তো আমরা কতটুকু আসলাম যে
ভ্যালিড পয়েন্ট আকার। এখন আরেকটা কিছু জিনিস কথা বলবো, সেটা হচ্ছে তোমার জীবন ভিত্তিক। এখন আমরা থিওরিটিক্যালি চিন্তা করছি, টার্গেট ফিক্স করব, টার্গেট অনুযায়ী কাজ করব। আমরা টার্গেট ফিক্স করছি, কীভাবে যাব সেটাও বলছে। এখন টার্গেট ফিক্স করলে তো হবে না, যে কাজ করতে হবে। এখন এই কাজ করার জন্য, এই কাজ করা তো ইজি না। যদি তোমাদের প্রিপারেশন খারাপ হয় বা মোটামুটি খারাপ হলো বা মোটামুটি ভালো, তাদের জন্য আসলে এই জায়গাগুলো কাজ করা ইজি না, অবশ্যই কঠিন। এবং যারা এই টপার, তাদের জন্য আসলে একেবারে যে ইজি বিষয়টা এরকম না, তারা হয়তো তারা বিষয়টা হচ্ছে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, হ্যাঁ তারা এই পরিশ্রমটা ধরে রাখছে। কিন্তু এদের তো হচ্ছে এই দুইটা স্টেজে তাদের হচ্ছে পরিশ্রম একটু কম হয়েছে, প্লাস হচ্ছে অনেক সিলেবাস বাকি রয়ে গেছে, তাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো আমরা বলবো যে আমরা এখন জাস্ট বলবো যে ইন রিয়েলিটিতে আমরা কী কী কাজ করবো বা কীভাবে কী করা যেতে পারে, যাতে এই যে পরিশ্রমটা আমরা যাতে পরিশ্রম করতে পারি পুরা, মানে এই যে আমরা টার্গেটগুলো ফিক্স করছি, সেই টার্গেট অনুযায়ী খুব ভালোভাবে কাজ করার জন্য বা ভালোভাবে পড়াশোনা করার জন্য পড়াশোনা করতে হবে। তো এই যে করার জন্য ইন রিয়েলিটিতে কী কী স্টেপ নিতে হবে বা কী কী স্ট্র্যাটেজি নিতে পারলে আমরা ওই কাজগুলো ভালোভাবে করতে পারবো, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম যে বিষয়, সেটা অবশ্যই তোমার ডিটারমিনেশন লাগবে। তোমাকে ঠেলে ঠেলে পড়ানো যাবে না, যে তোমার আব্বা আম্মু বলতেছে বা আমি তোমার বলতেছি এই জন্য তুমি পড়তেছো, বা মোটিভেশনের একটা ভিডিও, ডিটারমিনেশন হ্যাঁ ডিটারমিনেশন বা মোটিভেশনের একটা ভিডিও দেখে তুমি একটু উত্তেজিত হলা, দেন হচ্ছে পড়লা, বিষয়টা এরকম না। এইভাবে হচ্ছে রান করে না, তোমাকে অবশ্যই ডিটারমাইন্ড হতে হবে, ডিটারমিনেশন লাগবে একেবারে মাস্ট। যে আমি এটা ধরছি, আমার এটা করতে হবে, এটার কোনো ডান বাম নাই, ধরছেই করতে হবে, শেষ। টার্গেট এতটুকু শেষ করতে হবে। কোনো এক্সকিউজ, কোনো পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর খারাপ লাগা, হ্যাঁ এই সমস্যা ওই সমস্যা, কোনো এগুলা কিছু করা যাবে না। জাস্ট তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, হ্যাঁ। সেকেন্ড বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে রেগুলারিটি। এটা তো মাস্ট। এখন তুমি ধরো এইভাবে আমি তোমাকে একটা ঐকিক নিয়মে দেখাইছি, এখানেও ওই ঐকিক নিয়মেও ধরো তুমি যদি একদিন না পড়ো, তার মানে কি তোমার ওই যে দেখছো এই যে ঐকিক নিয়মটা কীভাবে করছি, ধরো আমাদের চ্যাপ্টার আছে ধরো কয়টা চ্যাপ্টার আছে, সরি 110 দিন আছে, হ্যাঁ। আর চ্যাপ্টার আছে ধরো এই কয়টা ধরছিলাম আমরা, 7 14টা। আমরা কীভাবে হিসাব করছি, এটা দ্বারা ভাগ করে দিছি। এখন তুমি যত ধরো একদিন গ্যাপ দিলা, তার মানে 110 থেকে 109 চলে আসলো। আরও একদিন গ্যাপ দিলা, তার মানে 108 চলে আসলো। তার মানে এই যে ভাগফলটা যত বেশি হবে, ভাগফলটা বেশি হবে না, হ্যাঁ। তার মানে কি একটা সময় কি হবে, আর কয়েকদিন গ্যাপ দিলে কি হবে, একটা সময় তোমার এই যে 14, মানে এই যে আউটপুট, তোমার হয়তো তখন আরও বেশি চ্যাপ্টার শেষ করতে হবে কম দিনে, মানে তোমার চ্যাপ্টারের জন্য সময় পাবা না যদি রেগুলারিটি না মেনটেন করো আর কি। তো সেই জন্য রেগুলারিটি মাস্ট, মানে তোমার রেগুলারিটি লাগবেই, এটা লাগবেই। এখন রেগুলার হওয়ার জন্য হওয়া কিন্তু ইজি না, একটু কষ্ট আছে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য অবশ্যই তোমার নিজের প্রতি বিলিভ, এটা লাগবে। বিলিভ এখন বিলিভটা হচ্ছে নিজের উপরে, এখানে বিলিভিং সিস্টেম দুইটা, একটা হচ্ছে নিজের উপরে বিশ্বাস, আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর বা আল্লাহর উপর। এখন নিজের উপর বিশ্বাস যেটা, সেটা এতটুকু যে আমি পারবো, মানে এখন তুমি যদি বিশ্বাস না করো যে তোমার দ্বারা হবে, তাহলে জীবনও হবে না, এটা কনফার্ম। তোমার বিশ্বাস করে নিতে হবে যে তোমার দ্বারা পসিবল। যদি তুমি বিশ্বাস করে নিতে পারো, তাহলে তোমার জন্য ধরো অনেক জিনিস ইজি হবে। এই জন্য তোমার মন থেকে বিশ্বাস কিন্তু মনের বিষয়, বিশ্বাস করতে হবে না। আচ্ছা যাই হোক, এতদিন হয়তো পড়াশোনা কম করছি, এই সমস্যা হয়তো ওই সমস্যা, বা হচ্ছে আমার একাডেমিক রেজাল্ট এত ভালো না, পড়াশোনা বেশি করিনি, এগুলো বাদ। এখন এই কথা চিন্তা করার দরকার নাই, যা হয়েছে। এখন আমি ডিটারমাইন্ড, আমার এখন পড়তে হবে, আমার রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং আমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে না আমি পারবো, যাই হোক আমি পারবো। হয়তো তুমি দেখবা যে অনেকেই মরার আগ পর্যন্ত চেষ্টা করে, যে খেয়াল করছো ধরো ডাক্তার, আমরা তো ধরো হসপিটালে যখন পেশেন্টরা আসে, ডাক্তাররা কী করে, মুমূর্ষু রুগীকে মরার আগ পর্যন্ত চেষ্টা করে। ধরো একজন মানুষের ক্যান্সার হয়েছে, তার ছেলেমেয়েরা কী করে, ডাক্তার হয়তো বলতেছে যে তার ভালো হবে না, হ্যাঁ, এরপরও ছেলেমেয়ে
বিভিন্ন স্টেপ নিতেছে, টাকা পয়সা খরচ করতেছে, এই চিকিৎসা নিতেছে, ওই চিকিৎসা নিতেছে, এরপর মারাও যাচ্ছে, বাট স্টিল লাস্ট মুহূর্তে পর্যন্ত চেষ্টা করতেছে। এই জন্য তোমাকে লাস্ট মুহূর্তে পর্যন্ত চেষ্টা করতে হবে। লাস্ট মুহূর্তে চেষ্টা করার জন্য তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। এখানে একটা মোটিভেটিং একটা জিনিস আছে আমাদের। ধরো কোরআনের ভিতরে যে আল্লাহ এক জায়গায় বলছিল যে মানুষ কি তাই পায় যা সে চায়? না, মানুষ তাই পায় না। মানুষ কি বলা হচ্ছে যে মানুষ কি তাই পায় যা সে চায়, এবং আল্লাহই বলতেছেন না, মানুষ তা পায় না। তখন আবার উত্তর দেওয়া হচ্ছে যে মানুষ তাই পায় যা সে করে। তার মানে তুমি যেটা করবা তুমি সেটাই পাবা, তুমি যেটার জন্য এফোর্ট দিবা, তার মানে আল্লাহ হচ্ছে তোমার জন্য এটাতে ওয়ান কাইন্ড অফ ওয়াদা, যে তুমি যা করবা তোমাকে আল্লাহ তা দেবেন। দেওয়ার মালিক তুমি, তো তুমি যেটার জন্য চেষ্টা করবো ওটা তুমি দিবে, ওইটা উনি দিবেন। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সকাল থেকে ঘুমানোর আগ থেকে ঘুম থেকে ঘুমানোর আগ পর্যন্ত একবার সকাল টু রাত তোমার এইটাই করতে হবে, এইটাই চিন্তা করতে হবে। তোমার চিন্তায় থাকবে এইটা, আর কোনো চিন্তা নাই, হ্যাঁ, জাস্ট এই কয়েকটা মাসের জন্য। এরপর হচ্ছে আর টাইমিং, তো এটা নিয়ে আর কত বলবো। জীবনে একটা সময় ওয়াস্ট করা যাবে না, নট ইভেন এ সিঙ্গেল টাইম। এই সময়গুলোতে 3 মাসে নট ইভেন এ সিঙ্গেল টাইম ওয়াস্ট করা যাবে না, এটা ওয়াস্ট করা যাবেই না। এই যে এখানে কোনোভাবেই নট ইভেন এ সিঙ্গেল মিনিট ওয়াস্ট করা যাবে না। আর টার্গেট ফিক্সড করতে হবে, টার্গেট ফিক্সডের কথা আমরা বলছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের দোয়া লাগবে, দোয়া। এটা অনেকে হয়তো বলে না, বা অনেকভাবে চিন্তা করতে পারে, বাট দোয়া এটা আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ তোমার রেজাল্ট শুধু রেজাল্ট ওই যে জাস্ট পড়াশোনা দিয়েও হয় না। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাকে। এই যে কিছু আগে মেডিকেল ভর্তি পরীক্ষা গেছে, আমরা টিভিতে দেখলাম আর কি, একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছে, বা ওই যে একটা মেয়ে বাইরে হয়েছে পরীক্ষা দিয়ে, তখন যারা জিজ্ঞেস করা হয়েছিল কেমন হয়েছে, তো ও বলতেছে আমার আম্মা মারা গেছে কিছু না, কি জন্য পরীক্ষা ভালো দিতে পারিনি। তো এই যে পরিবেশ কী করছে, আল্লাহ, তার মা মারা যাওয়ার কারণে। এখন তুমি চিন্তা করো, আমার জায়গা থেকে আমি এটা দেখার পর মনে হচ্ছে আমার যদি এরকম কিছু ঘটতো, আমার মা কি, আমার ধরো আমার দাদা নানা লেভেলে মারা গেলেও আমি জীবনও ভালো পরীক্ষা দিতে আসতে পারতাম না এবং চান্স পাইতাম না, কনফার্ম। তার মানে এখন ধরো একটা মানুষ সারা বছর পরিশ্রম করছে, লাস্ট মুহূর্তেই যে ধরো ওর মতো তার মা মারা গেছে পরীক্ষার আগে, ও কি আর পারফর্ম করতে পারবে না তো। এই যে পরিবেশ ম্যাটার। এটা জাস্ট একটা এক্সাম্পল। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, বাট এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল যে পরিবেশ যদি তোমাকে সাপোর্ট না দেয়, তুমি যাই করো না কেন, তোমার আলটিমেটলি লাভ হবে না। এই যে এত কিছু বলছি, আলটিমেটলি শেষ মুহূর্তে দেখা যায় গোল্লায় চলে যেতে পারে এইটার জন্য। তো এটার জন্য আসলে আমাদের দোয়াটা দেখবা যে যারা হচ্ছে ধর্মীয় স্কলার, বা হচ্ছে যারা অনেক নলেজেবল পার্সন, তারা দেখা যায় যে এই জায়গাগুলো খুব বেশি এমফাসাইজ করে। তো এটার জন্য তোমরা তোমাদের যে ধর্মে আছে সেই জায়গা থেকে বিশেষ করে নিজের মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করবা সবসময়। যারা একটু বয়স্ক আছে ওনাদের একটু দোয়া নেওয়ার চেষ্টা করবে, ওনাদের একটু হেল্প করবা, তাহলে হচ্ছে দেখা যাবে অটোমেটিক কিছু দোয়া আসবে। এবং এই দোয়া যে কী পরিমাণ কাজে লাগে এটা হয়তো তুমি বুঝতেছো না, আমি নিজে হয়তো বুঝতেছি না, বাট কিছুটা উপলব্ধি পাই যে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমার জায়গা থেকে ছোট্ট করে গাইডলাইন। তো যারা দেখছো তারা হয়তো উপকার হবে তোমাদের। আশা করি তোমরা যদি এতটুকু মেনে চলতে পারো, যা বলছি তা যদি মেনে চলতে পারো, তোমার এসএসসি রেজাল্ট আগে থেকে ভালো হওয়ার সম্ভাবনা অনেক দূর বেড়ে যাবে, এবং মানতে পারলে তোমার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, মানে আগে থেকে অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।